ছুঁয়ে যায় তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। অনেক শুভেচ্ছা, রূপান্তরের শুভেচ্ছা। আমরা একটা সময় অনেক গান শুনতাম, এখন অতটা সময় পাই না যেহেতু অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। সেই গানগুলো কিন্তু এখনও কানে বাজে। এখনও যে হয় না তা ঠিক না, কিছু কিছু গান হয় আমাদের অনেক ভালো লাগে, কিন্তু সেই গানের রেশটা থেকে যায় না। সেটা কেন? আমরা সব কিছু নিয়ে আজকে আড্ডা মারব আপনাদের প্রিয় ব্যান্ড নোভার ভোকালিস্ট ফজল ভাইয়ের সাথে। আমরা শুরু করি ছোটবেলাটা দিয়ে আর কি, যে আমাদের সবারই তো জানতে ইচ্ছে করে কার ছোটবেলাটা কেমন ছিল। আপনার শৈশবটা কেমন ছিল? আমার শৈশবটা খুব ইন্টারেস্টিং ছিল আর কি। সেটা হচ্ছে আমি তো লিবারেশনের আগের জেনারেশন, তো ওই সময়কার জেনারেশন আর কি বলা যায়। স্কুলিং ছিল পুরান ঢাকায়, খুব সাদাসিধা পরিবারে আমার জন্ম। পুরান ঢাকার যত খেলার মাঠ আছে সব চষে বেড়ানো, স্কুলে গাছের বাদাম পেড়ে খাওয়া, তারপরে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা। আর ওই সময়টাতে খুব একটা মিউজিকের ব্যান্ড মিউজিকের তেমন একটা প্রচলন ছিল না, বাট তখন দেশাত্মবোধক গান ছিল, সেটা আমাদেরকে খুব টাচ করতো আর কি। তো ওইটাই আমাদের গ্রুমিং, ওই গানটা নিয়েই। কখনো কখনো চিন্তা করিনি যে ভবিষ্যতে হয়তো মিউজিক করব বা মিউজিকটাকে নিয়ে নাড়াচাড়া করতে হবে। ওই সময়টা মূলত আমার যেটা স্মৃতিতে আছে মুক্তিযুদ্ধ। আমার পরিবারের অনেকেই এর সাথে ইনভলভ ছিল। ইনফ্যাক্ট আমিও ওই ছোটোবেলায় 5 বছর বয়স, তখন ওই মুক্তিযোদ্ধারা আসতো, তাদের অস্ত্র এগুলো নাড়াচাড়া করা, জি আমার সব মনে আছে। একটু তখন ওই যে তেল ইয়া করতো, যদি ওয়েলিং করা হতো, ক্লিন করা হতো, তো ওর মধ্যে পার্টিসিপেট করার একটা অপরচুনিটি পেয়ে খুব এখন মনে হচ্ছে যে এটা কী করতাম আসলে। তো এরপরে আপনার ওই যে বাংকার খোড়া স্কুলে, আমার মনে আছে পুরান ঢাকার যে ইসলামিয়া স্কুল ছিল তখন, এটা গোবিন্দ নজরুল কলেজ এখন যেটা, ওইখানে আমরা বড়রা বাংকার করতো, তো ওইখানে যে নিয়ে যেত আমাদেরকে, ওইখানে পার্টিসিপেট করা। তারপরে 21শে ফেব্রুয়ারি, পাকিস্তানের আগের যে 21শে ফেব্রুয়ারি, সেটার এনভায়রনমেন্ট একটা টেনশন থাকতো যে আমরা যাচ্ছি কখন অ্যাটাক হয়, এই ধরনের একটা এগুলো আমার খুব বেশি মনে আছে আর কি। ওই পার্টটা আমার খুব নাড়া দেয় সবসময়। দ্যাট ওয়াজ এ গ্লোরিয়াস পার্ট আমার কাছে মনে হয়। এরপরে আপনার স্বাধীনতার পরে আবার নতুন একটা এনভায়রনমেন্ট, প্রথম ধাক্কা খেলাম আর কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওই অ্যাসেম্বলিতে করতে, যে একবারে চেঞ্জ হয়ে গেল আমার সোনার বাংলা। দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং পার্ট, খুব ইমোশনাল একটা পার্ট ছিল। ওইখানে এইভাবেই কেটেছে আর কি আমার শৈশবটা পুরান ঢাকায়। বিভিন্ন মাঠে খেলাধুলা করা, আশেপাশে স্কুলগুলোতে ক্রিকেট খেলা, বুড়িগঙ্গাতে সুইমিং করা, ঝাঁপ দেওয়া, লঞ্চের উপর থেকে বড় বড় লঞ্চ ছিল। এগুলো তো আসলে একটু জানি, কারণ একটু না বেশ ভালোই জানি, কারণ আমি পুরান ঢাকার মেয়ে, ওখানেই বড় হওয়া। হ্যাঁ, এবং এই মজাগুলো কিন্তু নতুন ঢাকায় নাই। এখনো কিন্তু প্রাণ স্পন্দনটা ওই পুরান ঢাকার মধ্যে আছে। আমি তো প্রাউড করি রীতিমতো। অবশ্যই, আমি তো সবসময় এটা আমি গর্ব করি, বলি যে আমি পুরান ঢাকার ছেলে। আপনার অনেক বন্ধু বান্ধব ছিল, মানে ক্লোজ ফ্রেন্ড, যাদের নিয়ে আপনার গানের যাত্রাটা শুরু, সেইটা সম্পর্কে একটু বলেন। গানের ব্যাপারটা আমার স্কুল ছেড়ে কলেজে যাই, মানে আদমজি কলেজে। সেইখানে আমার বন্ধুবান্ধব যারা ছিল ওরা গিটার বাজাতো, 2-4 জন ফ্রেন্ড ছিল গিটার বাজাতো, তো ওদের দেখি আমার মানে গিটার, ওই প্রথমে আমি দেখলাম যে গিটারটা বাজানো যায়, তো ওদেরকে ধরাধরি করা, ওরা বাজাতো, গান টান করতাম আর কি। তখন তো ওই যে স্কুল খুলে ছেড়ে মাওলা স্কুল খুলে আছে, আজম খান, আমাদের গ্রেট আজম খানের কিছু গান ছিল, আশি বলে তুমি, এগুলো হই হুল্লে করে গাওয়া আর কি, স্কুলে গাওয়া। আবার ইংরেজি গান হোটেল ক্যালিফোর্নিয়া, তারপরে ডিপ পার্পলের কিছু স্মোক অন দ্য ওয়াটার, এইগুলা নিয়ে। তারপরে আমার মনে আছে জন ডেনভারের কিছু কান্ট্রি সং আছে, কান্ট্রি রোডস, 100 মাইলস, এই ধরনের কিছু গান আমরা কলেজে করতাম আর কি। কলেজের পরে ইনফ্যাক্ট ওই যখন আমি আদমজিতে পড়তাম তখন ওদের কাছ থেকে একসাথে গান করতে যেয়ে স্ট্রেঞ্জারটা করেছিলাম, করে দেন আপনার এইটা কলেজ থেকে বের হয়ে আসলাম, বের হয়ে একটু গিটারটা একটু হাতে আসলো আর কি, মোটামুটি আসলো। তখন আমরা শুরু করলাম একটা বাংলা ব্যান্ড করার জন্য। ইংরেজি গানগুলো তখন আমরা বিভিন্ন হোটেলে করেছি, তখন ছিল আপনার ইন্টারকন্টিনেন্টাল যেটা ছিল,
ওইখানে আমরা করতাম। এরপরে আমি প্ল্যান করলাম যে যদি দেশের মিউজিক, বাংলাদেশের মিউজিক করতে হয় তাহলে আমাদেরকে বাংলা গানকে নিয়েই আসতে হবে, এবং বাংলা গান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কথা, আমাদের যে পারিপার্শ্বিক যে সামাজিক ইস্যুগুলোকে নিয়ে, এগুলোকে নিয়ে আমি বাংলাতেই আসতে হবে। তখন আমি আপনার এই বাংলা একটা ব্যান্ড ফর্ম করলাম। এইটা পরে আমরা সবাই এটার নাম দিলাম হচ্ছে নোভা। ইট ওয়াজ 85। তখন থেকে আপনার এই নোভাটা স্টার্ট যাত্রা আর কি। এরপরে বাংলা গানগুলো আমি আগেই লিখেছিলাম, সবগুলো নোভার সব গানই ইনফ্যাক্ট আমার লেখা, কম্পোজিশন করা। এটা নিয়ে ব্যান্ড মেম্বার্সরা খুব মানে ভীত থাকতো যে ওরা তো, আমিও নিজেও তখন নতুন মিউজিশিয়ান আর কি, বাজারে যাবে। আমরা তখন আমাদের সামনে তখন আজম খান, আমাদের সামনে বা ব্যান্ড বলতে হাতে গোনা দু একটা ব্যান্ড ছিল, ফিডব্যাক, জি মাকসুদ ভাই, সোলস, তপন চৌধুরী। তো ওনাদের দেখেই আর কি আমরা শুরু করলাম যে কীভাবে বাংলা গানগুলোকে ফ্রেম করা যায়, বাংলা গানগুলোকে কীভাবে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়। তখন আমি ওই 12-14টা গান করেছি, এর মধ্যে সিলেক্ট করে আমরা সারগামে রেকর্ডিংয়ের জন্য যাই। তো ওইখানে যে দেখলাম যে আমাদের যারা মানে স্বপ্নের যারা মিউজিশিয়ান সবাই ওইখানে আড্ডা আর কি, সবার সাথে পরিচয়। তো রেকর্ডিংয়ে ঢুকলাম, ওনারা বেশ আমাদের গান শুনে খুব এনকারেজ করলো, পরিবেশটাও সুন্দর ছিল, চমৎকার পরিবেশ ছিল। ওইখানে রেকর্ডিং করে দেন আমাদের ফার্স্ট অ্যালবাম আহ্বান যেটা বের হলো, ড্রাগের এগেনস্টে আমরা ড্রাইভ দিলাম। তো আমার একটা যেটা আমার বরাবর আমার মিউজিকের ব্যাকগ্রাউন্ডটা আমার যেটা নিয়ে আমি নাড়াচাড়া করতাম সেটা হলো সমাজের কিছু পরিবর্তন আর কি। মিউজিক দিয়ে যদি সমাজকে কিছুটা সমাজে কিছু কন্ট্রিবিউট করতে পারে, তো এটাই আমার টার্গেট ছিল। আমি গানগুলো ওইভাবেই লিখেছিলাম, বার্তা দেওয়া, মেসেজ দেওয়া, ইয়াং যারা আছে ওদেরকে একটা মেসেজ দেওয়া। কিন্তু এখন যে গানগুলো হচ্ছে সেই রেশগুলো কেন থাকছে না? এটা আসলে টাইমিং এর একটা ব্যাপার আছে। আমরা যে সময়টাতে ছিলাম আর কি, আমাদের যে টাইম ফ্রেমটা ছিল, তখন আমাদের লিসেনার্স যারা ছিল আমরা সবাই মিলে একটা টাইম ফ্রেমের মধ্যে ছিলাম। তো আমাদের চয়েস, আমাদের গানের সৃষ্টি, আমাদের যে সাউন্ড কোয়ালিটি, টিউনিং, আমরা ঠিক একটা ফ্রেমের মধ্যে ছিলাম। দ্যাটস ওয়াই আমরা যেটা প্রডিউস করতাম সেই সময় আমাদের লিসনার্সরা সেটাকে অ্যাকসেপ্ট করতো। আমরা ওই টাইম ফ্রেম থেকে সরে আসি, এখন একটা নতুন ফ্রেমের মধ্যে যারা আছে এরা নতুন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করছে, টিউন তাদের ডিফারেন্ট, এনভায়রনমেন্ট ডিফারেন্ট হয়ে গেছে। এখনকার যারা লিসনার্স আছে ওদের কাছে কিন্তু এখনকার কাজগুলো ভালো লাগছে, আমাদের কাছে হয়তো একটু ডিফারেন্ট মনে হতে পারে চয়েসের ভ্যারিয়েশন বা অন্য কারণে। তো এই জন্যই আমাদের হয়তো একটা কমপ্লেন থাকতে পারে, বাট আমি মনে করি এখন ভালো কাজ হচ্ছে, ছেলেপেলারা ভালো কাজ করছে ডেফিনেটলি। এখন নোভার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, হ্যাঁ, ওই সময় যখন সোলস ফিডব্যাক রাজত্ব করে বেড়াচ্ছে, হ্যাঁ। তো যখন আপনাদের গানগুলো ফেমাস হতে শুরু করলো তখন তো প্রচুর ভক্ত। তো সেরকম কোনো মজার কোনো ঘটনা মনে আছে শো করতে গিয়ে? আমার প্রথম অ্যালবামে আমার একটা কথা খুব এখনও নাড়া দেয়। এটা হচ্ছে আমি 2-3টা কনসার্টে আমার এরকম একটা অভিজ্ঞতা ময়মনসিংহে হয়েছে, পুরান ঢাকায় হয়েছে, কনসার্ট করেছি। আমরা নর্মালি আহ্বান গানটা যেটা ড্রাগের এগেনস্টে, এটা আমি লাস্টে রাখতাম। এটা একটু শেষের দিকে করলে একটু কমফোর্টেবলি করা যেত, যেহেতু হাই পিচের গান, আর মেসেজটা সবার কাছে থাকতো আর কি। লাস্ট গানটা দিয়ে সবাই ওটাকে নিয়েই বাড়ি যেত। তো আমার এরকম একটা হয়েছে, আমি যখন আহ্বান গানটা করেছি ওখানে আমার যে আছে, এসো প্রাণের প্রদীপ জ্বালি তোমার কাছে আমার মায়ের আহ্বান, হাজার হাজার বাবার আহ্বান, এই জাতীয় একটা লাইন আছে। তো যেটা করতে যে আমি নিজেও ইমোশনাল হয়ে যেতাম, এবং যারা অডিয়েন্স ছিল থাকতো তারাও ইমোশনাল হয়ে যেত আমার মনে হয়। তো প্রোগ্রামটা শেষ হলেই অনেক ছেলে পেলে এসে এক দুই জায়গায় মানে পা জড়ায় ধরে কান্দাকাটি করতে, যে আমরা আর কখনো ড্রাগ নিব না। তো অনেক আগের কথা বলছি, এটা আপনার 89-90 সময়কার কথা বলতেছি। জয়পুরহাটে ডিসি ছিলেন কিছুদিন আগে, তানভীর সাহেব আর কি। তো উনি আমাকে ফোন করে আমার হোয়াটসঅ্যাপে একটা চিঠি, একটা অফিসিয়াল অর্ডার দিলেন আর কি, যে একটু দেখেন। তো আমি দেখলাম, তো ওইখানে লেখা আছে যে ওই জয়পুরহাটে যত ড্রাগ সেন্টার আছে, রিহ্যাবিলিটি সেন্টার যেগুলো আছে, ওইখানে উনি একটা অর্ডার ইস্যু করেছে যে প্রতিদিন সকাল 9টায় ওইটা যখন স্টার্ট হবে
তো আহ্বান গানটা ওইখানে সবাইকে বাজায় শোনাইতে হবে, আমাদের ওই আহ্বান গানটা ড্রাগের এগেনস্টে যে গানটা। তো ইটস রিয়েলি খুবই প্রাউড করার জি। মতোই আসলে। আপনারা চ্যারিটি করেছেন একটা সময়, অনেক আগের কথা বলছি আমি, হ্যাঁ ওই সময় মানে ফান্ড রাইজিং এর জন্য। হ্যাঁ, ওটা বন্যার একটা গান করেছি আমি ফার্স্ট অ্যালবামেই। আমরা ওইটা ওই সময় ছিল আমাদের 6টা গান রেকর্ডিং হয়ে গেছে ফার্স্ট অ্যালবামের, একদম প্রথম আমরা আসছি। তখন বন্যা 88 বন্যা, যেটা 87-80 বন্যা, তখন ওটা আমাদের কাজটাকে থামিয়ে দিল প্রায় 6 মাসের মতো। তখন একটা ক্ষোভ থেকে ওই গানটা লিখেছিলাম আর কি। বন্যাটা রেগুলার আমাদের বন্যা হয়, আমাদের ত্রাণ নিয়ে আসে, ত্রাণ পাঠায় আমাদের, আবার আমাদের জন্য পানিও পাঠায়, ত্রাণও পাঠায়, যারা পানি পাঠায় তারা ত্রাণও পাঠায়। তো ওইটার এগেনস্টে আমি একটা গান করেছিলাম কি যে ছিল সেটা? বছর বছর বন্যা, রাক্ষসী রাজকন্যা, বুকের ভিতর কত ইয়া জেলে, এরকম একটা ইয়া আছে। চলো এসব কাছে নিয়ে চলো আজ আমাদের সবার, চলো আমরা আজ করি প্রতিকার। মানে ওই বন্যার প্রতিকার করা, আমাদের ত্রাণের দরকার নাই, বছর বছর বন্যার যাতে না দরকার নেই, হয়। ত্রাণের দরকার নেই, আমরা এটার একটা পার্মানেন্ট একটা সলিউশন চাই। আমরা এইটার এই মেসেজটা ছিল আর কি। তো আপনার প্রথম রেকর্ড করা গান কোনটা ছিল, একদম প্রথম? একদম প্রথম গান আমরা স্টুডিওতে ঢুকে যেটা করেছি সেটা ছিল আপনার সজনী একটা গান ছিল, ওটা রোমান্টিক সং ফার্স্ট অ্যালবামের। শোনাবেন একটু, মনে আছে? এটা একটা রোমান্টিক ইয়া। সজনী সাঝেরও তারা হবে আমার আকাশে এলে, পাশে চাঁদ তবুও তোমার আলোয়, হৃদয় আমার কেড়ে নিলে, কেন আমার আকাশে এলে। রোমান্টিক। হ্যাঁ। এখন একটু ব্যক্তিগত জীবনে যাই। জি। হ্যাঁ, মানে ব্যক্তিগত জীবন মানে সংসার, বাচ্চারা কে কি করছে? আমার ফ্যামিলি হচ্ছে আমি, আমার মিসেস আর 2 ছেলে। 2 ছেলে, বড় ছেলে সৌরেন, ও আছে এখন আপনার কানাডাতে MBA করছে, ভ্যানকুভারে আছে, ওর শেষ হয়ে যাবে। ছোট ছেলে শাবাব, ও গত বছর HSC করেছে, HSC করে ও US বাংলাতে জয়েন করেছে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে। এখন ও দেশের বাইরে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং করছে, ওই US বাংলায় কাজ ওদের করছে। খরচে ওকে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করাচ্ছে, ওটা করে US বাংলাতে জয়েন করবে আর কি, আশা দুটো করি। ছেলে? দুইটাই ওরা ছেলে, গান করে? 2 ছেলেই গান করে, মিউজিক করে, দুজনেই আমার সাথে বাজাতো এক সময়। এখন সময় পায়? সময় এখন পায় না। লেখাপড়া নিয়ে ব্যস্ততার জন্য আর কি সময় একটু কম পায়। আপনার স্ত্রী? সে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছিল, টিচার ছিল। বিয়ের পরে যখন আমার প্রথম ছেলে হলো, তখন ওই জবটা আর কন্টিনিউ করেনি, বাসাতেই ছেলে মেয়েদের দেখাশোনা করে আর আমাকে সংসারে একটি। তো সুন্দর সংসার, মানে একটা মেয়ে থাকলেই কমপ্লিট হয়ে যেত, তাই তো? একটা মেয়ে থাকলে, হ্যাঁ, মেয়েটার খুব ফিল করি একটা মেয়ে থাকলে দুটো খুব বউ ভালো। আসবে, ছেলের বউ আসবে। হ্যাঁ, ছেলের বউরা যখন আসবে তখন ওরাই মেয়ে হয়ে আমার যাবে নিজের মেয়ের মতো সংসারে। হবে আর কি আমাদের। তো আপনাদের এই যে নোভার গান কিন্তু আমরা এখন একটু কম পাই, এখন একটু কম, ওই আগের ব্যান্ডগুলো কিন্তু কমই এখন পাই, কারণ এত গান হচ্ছে কিন্তু একটু কম কেন? এটা হয়তো আগের একটা কারণ হচ্ছে আমরা তো অনেকটা বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এটা একটা কারণ। আর 2 নাম্বার হচ্ছে আমি আমারটা বলতে পারবো, নো ব্যান্ডেরটা আমি ঠিক অতটা কভার করতে পারবো না। আমি যেহেতু আমার একটা সার্ভিস ছিল, আমি একটা সরকারি জব করতাম, তো ওইখানে থাকা অবস্থাতে আমার ব্যস্ততাটা ছিল আমার চাকরিতে আর কি। তো দ্যাটস ওয়াই সময় আমি দিতে পারেননি। ফুল টাইম আমি মিউজিকে সময় দিতে পারিনি। এরপরেও আমি ওইখান থেকেও প্রায় 5টা অ্যালবাম করেছি, প্রচুর লাইভ করেছি সারা দেশব্যাপী। তো ওইভাবেই আমার মোটামুটি কিছুটা মিউজিকের ফ্লোটা একটু স্লো হয়ে যাওয়াতে আমি হয়তো অতটা মানে মিউজিক প্রডিউস করতে পারিনি, অ্যালবামও কম হয়েছে আমাদের। তো আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে আমি অনেক দিন পর পেয়েছি, মানে এই প্রোগ্রামটা 2006 সালে শুরু হয়েছিল, এখন 2024, আমাদের সামনেই হচ্ছে অক্টোবরের 1 তারিখে 25 বছরে পা দেবে চ্যানেলে। তো আমরা নোভার একটা গানের সাথে সাথে আমাদের অনুষ্ঠানটা শেষ করে দেবো, কারণ আমাদের সময় স্বল্পতা আছে। Right. তো আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন, চ্যানেল আইকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আসার একটা সুযোগ দেওয়ার জন্য। চ্যানেলের সকল দর্শকের প্রতি রইল শুভেচ্ছা। সব কিছু মিলিয়ে
আমরা আজকে যার সাথে আড্ডা দিলাম তিনি একজন চমৎকার মানুষ এবং তার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তিনি কখনোই টাকার পেছনে ছোটেননি গানের জন্য। তিনি তার মনের টানে, হৃদয়ের টানে, দেশের টানে গান করেছেন এবং দুস্থ মানুষের পাশে সবসময় ছিল ব্যান্ড নোভা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো এই দিন এই মুহূর্তে আপনাদের প্রিয় কোনো অতিথিকে নিয়ে।